সূর্যের মাত্রাতিরিক্ত তেজের গায়ে চামড়া ঝলসে যাচ্ছে। জলপ্রপাতের মতো ঘাম ঝরছে শরীর থেকে। বারবার ওড়না দিয়ে সেই ঘাম মুছতে মুছতে ক্লান্ত অবসন্ন রাত্রে এবার হাল ছেড়ে রিকশার পেছনের অংশে কাত করে মাথা এলিয়ে দিল। হুট তোলা তবুও গরম কমেনি একটিও। মুখ হা করে হেই হারানোর উল্টোপাল্টা শ্বাস ছাড়ল রাত্রি। মাথাটা কেমন ঝিমঝিম করছে। নিবু নিবু চোখের পাপড়ি খুলে রাখা বড় দায়। ভাঙা রাস্তায় ঠাঁই না পেয়ে পুরো রিকশা বারবার ঝাঁকি দিচ্ছে। শরীরের নরম হাড়গুলো যেন চুরমার হয়ে যাচ্ছে। কি অসহ্য অনুভূতি। সকালে গোসল করেই বেরিয়েছিল, এখন ঘেমে নিয়ে মনে হচ্ছে আবারও এক ছুটে গা ভিজে আসতে, কিন্তু উপায়ান্তর নেই। যাচ্ছে টিউশনি করাতে। স্টুডেন্টের পরীক্ষার সামনে। স্টুডেন্টের মা কড়াভাবে বলে দিয়েছেন এ মাসে একদিনও যাতে ছুটি না যায়, গেলেও হিসেব করে বেতন কেটে রাখা হবে, সুতরাং না যে উপায় নেই। যানবাহনের তীব্র হর্ন গা গোলাচ্ছে। চোখ বুঝেই রাত্রি বুঝতে পারল শরীরটা বেশ খারাপের দিকে যাচ্ছে। অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছে ধীর গতিতে। গাড়ি আটকে আছে জ্যামে, তবুও যেন প্রশান্তির মুগ্ধতায় সোয়াই ড্রাইভিং সিটে বসে নিভ্রাণের নয়ন জুড়ে। কাঁচের গ্লাসের ভেতর দিয়ে দিনের আলোয় ঘেমে নিয়ে একাকার হওয়ার তার রাতকেই দেখে যাচ্ছে যে মেয়েটা ক্লান্ত হয়ে নেতিয়ে পড়লেও যেন স্নিগ্ধতায় ঘেরা। গলার ঘামে সিক্ত হয়ে আগোছালো লেপটে থাকা চুলগুলো যেন উপহাস করছে নিভ্রাণকে। আনমনেই হাসল সে। চুলগুলো তার থেকে ঢের ভাগ্যবান। অন্তত মেয়েকে শুয়ে তো দিতে পারে, তার তো এতেও ঘোর বাধা বিপত্তি। হঠাৎই চকিতে চোখ মেলল রাত্রি। এভাবে জ্যামে বসে থাকা আর পৌঁছানো লাগবে না ব্যাপারটা মস্তিষ্ক খেলে যেতেই দ্রুত ব্যাগ থেকে টাকা বের করলো। গাড় উঁচিয়ে সামনের গাড়ির অবস্থানগুলো দেখে নিয়ে হতাশ ভঙ্গিমায় বলল, চাচা, টাকাটা রাখেন, আমি এখানেই নেমে যাব। মধ্যবয়স্ক রিক্সাচালক লোকটা ঘাড় ঘোরালেন। মেয়েটা তার ছোট মেয়ের মতো দেখতে। কি অপার মায়া সরল চোখ দুটি, নিদারুণ ক্লান্তি গলার স্বরে। রাত্রি বাড়িয়ে টাকাটা হাতে দিয়ে নিল না তিনি। স্নেহমাখা কণ্ঠে বলে উঠলেন, তুমি হাইটটা যাইতে পারবা মা? বসো, একটু পরে জ্যাম ছাইরা দিবনে। রাত্রি মলিন হাসল। পৃথিবীর খারাপ মানুষের ভাজে ভাজে এই দুটো প্রচণ্ড ভালো মানুষের লুকিয়ে থাকে। টাকাটা আরও একটু এগিয়ে দিয়ে সে বলল, আমার দেরি হয়ে যাবে চাচা, জ্যাম কখন না কখন ছাড়ে ঠিক নেই। রিক্সাচালক লোকটা ঠোঁট এড়িয়ে স্নেহার্থ হাসলেন। টাকাটি নিয়ে পকেটে ঢোকালেন। রাত্রি কাঁধের ব্যাগটা ঠিকঠাক করে নামার জন্য এক পা বাড়াতেই মাথাটা প্রচণ্ডভাবে চক্কর দিয়ে উঠল। নিমিষেই চোখ মুখ অন্ধকার কালো আধারে সেয়ে গেল। চোখ বন্ধ অবস্থায় তাল হারিয়ে ফেল রাত্রি। পরনের জর্জেট জামাটা হাতটা বাজেভাবে ছিঁড়ে গেল রিকশায় বেরিয়ে থাকা পেরেকের সাথে লেগে। পাতলা ওড়না ভেদ করে বাহু থেকে রক্ত গড়িয়ে গেল। কোনো মতে দুই পা পাটিতে নামলেই ভারসাম্য বজায় রাখতে পারল না রাত্রি। রিক্সাওয়ালা চাচা দ্রুত এক হাত ধরল, লাভ হলো না। দুর্বল শরীরে ভার ছেড়ে দিয়েছে। রাস্তায় বসে পড়ার আগেই শক্তপোক্ত হাতের বাঁধন তাকে বাঁচিয়ে নিল। চেনা মানুষটার বাহুবন্তীতে জায়গা পেতেই মস্তিষ্কের উত্থাল পাতাল নেমে গেল। খুব আরামে নিশ্চিন্তে বুকটায় মাথা এড়িয়ে দিল সে। নিভ্রাণের বুক বিদ্যুৎ বেগে লাফাচ্ছে। বুকের ধুকপুকারিটা স্পষ্ট, কণ্ঠ কাঁপছে। রাত, রাত চোখ খুলুন। হঠাৎ কি হলো রাত? রাত্রি মনটা কেঁদে উঠল। এত অস্থিরতায় ভরপুর ভয়ার্থ কণ্ঠের ডাকটা শুধু তার জন্যই ডাকা হচ্ছে। তার জন্য কেউ চিন্তিত। পরক্ষণে সীমাহীন স্নিগ্ধতায় আবার হেসে উঠল। লোকটা এখনও ডাকছে। এই উৎকণ্ঠা নিয়ে নিভ্রাণা অস্বাভাবিক হৃৎকম্পন কানে আঘাত করছে। পুরুষালী হাত চলা যে জড়িয়ে ধরার কৌশলে খুব সম্পূর্ণ বাহুডোরে অংশটা ঢেকে রেখেছে তা বুঝতে বেগ পেতে হলো না রাত্রির। মনে হলো আরও একচোটে লোকটাকে অনুভব করা খুব হালকা তেজিন স্বরে সে বলল, ঠিক আছে, শান্ত হন। রাত্রি কণ্ঠ কানে আসতেই বুক ভরে শ্বাস নেয় নিভ্রাণ। এগুলো ভেতরে আটকে ছিল। আশেপাশে মানুষ জমে গেছে। নিভ্রাণ রাত্রিকে আরও একটু জড়িয়ে নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলল, আমার পরিচিত উনি, আপনারা অযথা ভিড় করবেন না, আমি নিয়ে যাচ্ছি ওনাকে। লোকজন চলে গেল। রিক্সাওয়ালা চাচা এতক্ষণ কিছু না বললেও এবার সে মুখ খুলল। নিভ্রাণের তীক্ষ্ণ নজরে দেখে নিতেই বলল, আন্নে আসলেই চিনেন তো নাকি? নিভ্রাণ একটুখানি হাঁটু গেড়ে বসে রাস্তায় বসা রাত্রির হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজটা ধুলো মাখামাখি। নিভ্রাণ ধীরে ধীরে তার ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে এক হাতে ধরল। অপরাতে তখন আবৃত্ত রাত্রির দৃশ্যমান বাহু রিক্সাচালক চাচার দিকে না তাকে এসে পড়ল, আপনার ওকে দেখে কী মনে হচ্ছে চাচা? রিক্সাচালক গভীর দৃষ্টিতে দেখলেন। মেয়েটা যেভাবে ছেলেটার বুকে মাথা রাখছে, আবার এক হাতে পিঠ জড়িয়ে ধরেছে, এটা দেখে আর সন্দেহ করার অবকাশ নেই। দাঁতপাটি বের করে হাসল সে, বলল, মনইতাছে চিনেন। নিভ্রাণের উত্তরে হালকা ঠোঁটে এলোলো। রাত্রির দিকে মাথা নামিয়ে নরম গলায় বলল। রাত্রি টলমলে মাথা তুলল। রাত্রি,
দেখি তো ছাড়ুন, এভাবে রাস্তায় বসে থাকলে হবে নাকি? রাত্রে টলমলে মাথা তুলল, বাহুটা জ্বলছে। আলতো করে নিভ্রানের পিঠ থেকে হাতটা সরালো সে। মাথাটা এখনো ভারবার লাগছে। নিভ্রান একটু উঠল। রাত্রি ব্যাগটা এক হাতে কনুয়ে ঝুলিয়ে নিতেই রাত্রি কাতর কণ্ঠে বলল, আমাকে একটু ধরে ওঠান প্লিজ, একা পারছি না। বলেই কোনো মতে হাত বাড়িয়ে দিল সে। নিভ্রান হাত তোল না, বরং এক মুহূর্তে বিলম্ব না করে রাত্রিকে পাজর কোলে করে তুলে নিত। থতমত খেয়ে গেল রাত্রি। জোর গলায় কিছু বলার মতো শক্তি অবশিষ্ট নেই। উপায়ন্ত না পেয়ে আলতো করে নিভ্রানের গলা জড়িয়ে ধরল সে। নিভ্রান তাকে দ্রুত গাড়ির পেছনের সিটে নিয়ে বসালো। তারপর দরজা আটকে ড্রাইভিং সিটে বসল। দ্রুত গাড়ি সাইড করে রেখে সামনের ড্রয়ার থেকে পানি আর ফার্স্ট এইড বক্স নিয়ে এসি বাড়ি দিয়ে আবার পিছে ফিরে এলো। গাড়ির ভেতরে এমনেও ঠান্ডা ছিল, এখন তা আরও তীব্র হয়েছে। নিভ্রান রাত্রিকে টেনে নিল বুকে। মাথায় হাত বোলাতে বোলাতে মুখের সামনে পানির বোতল ধরে শক্ত স্বরে বলল, করুন, পানি খান। রাত্রি বাথরুমের মতো মুখ খুলল। নিভ্রান অনেকগুলো পানি খাইয়ে নিজ হাতে ঠোঁট ভিজিয়ে দিল। লোকটা রেগে আছে খুব। আচার আচরণে বোঝাই যাচ্ছে কিছু করার আগে রাত্রি অনুমতি নিচ্ছে না, মানে সে বেশ ভালোই খেপেছে। ভালো লাগছে? রাত্রি মৃদুভাবে উপর নিচ মাথা নাড়ালো। নিভ্রান তাকে বুক থেকে সরিয়ে সিটে মাথা ঠেকিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্সটা খুলতে খুলতে নামালো গলায় বলল, ভালো করে পরিষ্কার করতে হবে, লোহার পেরেক দিয়ে কেটেছে, ইনফেকশন হয়ে যেতে পারে। এতটুকু বলেই থামল সে। রক্তাক্ত বাহুর দিকে একবার তাকিয়ে নিয়ে চোখ সরিয়ে নিল। অতঃপর তুলোয় স্যাবলন লাগাতে লাগাতে বলল, জামা নামান। রাত্রি চমকে উঠল। কাঁধ থেকে জামা না নামালে ব্যান্ডেজ করা অসম্ভব। তবুও নিভ্রানের সামনে এমন নির্লজ্জের মতো কাপড় নামিয়ে দেওয়াটা কেমন যেন। স্বাভাবিকভাবে আপত্তি করল সে। হাত এগিয়ে দিয়ে বলল, আমি পারবো, আমাকে দিন। নির্বাণ নির্বিকার ভঙ্গিতে তাকালো। কিছুক্ষণ চেয়ে থেকে আচমকায় খাস করে রাত্রির পিছনের চেনটা খুলে দিয়ে তুলোটা হাতে ধরিয়ে বলল, করুন। রাত্রির বলতে হলো না। নিভ্রাণ নিচ থেকেই মুখ ঘুরিয়ে দৃষ্টির বাইরে নিয়ে রাখলো। অস্বস্তি কাটিয়ে জামা নামালো রাত্রি। মাথায় ভনভন করে এসির ঠান্ডা হাওয়াটা বদলেতেই একটু শীতল আছে। ক্ষত পরিষ্কার করা শেষ হতেই হালকা কাশল সে। নিভ্রাণ তার ইশারা বুঝে কাপড়ের গজ বের করে দিয়ে বলল, এটা কাঁধে বাঁধতে পারবেন? পারবো বলে একপাশে দাঁত দিয়ে ধরে আরেক পাশে হাত দিয়ে পেঁচিয়ে ভেতরের তুলা দিয়ে গজ বেঁধে দিল রাত্রি। জামা উঠিয়ে নিজেই চেনটা লাগিয়ে নিল। ওড়না দিয়ে ছেঁড়া বাহু ঢেকে পড়ল। হয়ে গেছে। নিভ্রাণ তাকালো। রাত্রির বাম গালে হাত থেকে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের পাতার উপর স্লাইড করতে করতে বলল, সবসময় এমন কেন করেন রাত? এত দুর্বল শরীর নিয়ে কেন ঘোরাফেরা করেন? আজ যদি আমি না থাকতাম? রাত্রি উত্তর দিল না। অপরাধীর মতো চুপ করে রইল। নিভ্রাণ হাত সরিয়ে ফার্স্ট এইড বক্স গুছিয়ে নিল। ড্রাইভিং সিটে বসার জন্য বেরোতেই নিলে রাত্রি তার হাতের কবজি চেপে বলল, শোনেন। মুচকি হাসি ফুটে উঠল ঠোঁটের কোণ ঘেঁষে। সমস্ত রাগ নেমে গেল নিমিষেই। এই ডাকটা, এই হাত ধরাটা, না, এরপর আর রাগ ধরে রাখার উপায় নেই। দড়ি দিয়ে বেঁধে রাখলেও রাগ পালিয়ে যাবে। ঘাড় ফিরে তাকালো সে। রাত্রি নিমিষে গলায় মিনমিন গলায় বলল, আমি এক জায়গায় পড়াতে যাচ্ছিলাম, খুব জরুরি। নিভ্রাণ হতাশ শ্বাস ছাড়ল। এই মেয়েটাকে বুঝিয়ে লাভ নেই, কোনো লাভ নেই। এই মেয়ের কথা শোনার মেয়ে না, চরম অবাধ্য। উপায়ন্তর রাত্রির ছোট্ট মুখটার দিকে তাকিয়ে গলার আওয়াজ বাড়াতে পারল না সে। শান্ত স্বরে বলল, অ্যাড্রেসটা বলুন, পৌঁছে দিচ্ছি। কাল সন্ধ্যা শেষে অধ্যায়ের পরিসমাপ্তি। ঘড়ি অনুযায়ী এই সময়টা রাত্রিকাল বলে। প্রকৃতি জুড়ে থমকে থাকা বাতাস। আকাশে ঘনীভূত লম্বা সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। মেঘকণাবাদাই ধরিত্রী মাথার গায়ে বৃষ্টি নামানোর অনুমতি চাইছে দুহাত জোর করে। নিভ্রাণ ড্রাইভিং করছিল। গাড়ির ভেতরে হলদে লাইটের ছোঁয়া। রাত্রি চুপটি করে বসে আছে। সারাটা দিন নিভ্রাণ তাকে এখান থেকে ওখানে নিয়ে গেছে শুধু। একা ছাড়বে না কোনো মতেই। এখন বাড়ি ফেরার শেষ যাত্রা চলছে। জানালাটা খোলা, ঠান্ডা বাতাস, এসির প্রয়োজন একেবারেই নগণ্য। রাত্রি তিরিক্ষে মেজাজে পড়ে উঠল। আপনি শুধু শুধু কাজকর্ম বাদ দিয়ে পুরো দিনটা নষ্ট করলেন। আপনি সাথে থাকলে বছরের 365 দিনও নষ্ট করতে এক পায়ে রাজি। নিভ্রাণের উত্তর যেন তৈরি করা ছিল। রাত্রি হেসে ফেলল। অস্পষ্ট স্বরেই বলল, পাগল আপনি। নিভ্রাণ তাল মেলালো। হয়ে গেছি বোধহয়। রাস্তায় জ্যাম থাকার সাথে না পেরে গাড়ি ঘোরানো হয়েছে। উল্টো পথে দেরি করে হলেও গাড়ি চালাতে বেশ আরাম। বাধাহীন স্পিডে ফাঁকা রাস্তায় নিয়মহীন ড্রাইভিং। এই রাস্তাটা একদম নির্ভরযোগ্য, জনমানব শূন্য। ঝোড়ো বাতাসে শুরু হবে ভাব হতেই নিজের পাশের জানালাটা কাজ উঁচিয়ে দিল রাত্রি। সেকেন্ড না পেরোতেই শহর উঁচিয়ে ঝোড়ো হাওয়ার আগমন। বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটাগুলো যেন উড়ে যাচ্ছে। ধুলোয় সামনেটা আচ্ছাদিত। নিভ্রাণ জানালা দিয়ে মুখে একটু এগিয়ে নাকমুখ ঠান্ডা বাতাস রাখছে। মাথার চুলগুলো উড়ে যাচ্ছে পেছন দিক দিয়ে। রাত্রি তার বাহুর শার্টটা টেনে ধরল। বিরক্তি কণ্ঠে বলল,
কি করেন? কাঁচ লাগান, জোরে বৃষ্টি নেমে যাবে। নিবরান স্যাত করে উঠল, ভরাট ধমকের স্বরে বলল, আপনার এই বৃষ্টি বিদ্বেষী স্বভাব আমার মোটেও পছন্দ নয় রাত। আমি বৃষ্টি বিদ্বেষী না। রাত্রি অবাক কণ্ঠে চটপট উত্তর। ঘাড় ফিরিয়ে এক পলক তাকালো নিভ্রান। রাত্রির ফর্সা মুখের সর্বাঙ্গে চোখ বুলিয়ে মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল, চোখের স্থির করে বলল, তবে চলুন, আজ ভিজব। নিভ্রানে বলতে দেরি, কিন্তু বৃষ্টি নামতে দেরি হয় না। ঝরঝর শব্দে মেতে উঠল প্রকৃতি। মাতাল বৃষ্টির ছটফটে আমেজ। দুই পাশের বড় গাছগুলো, রাস্তার ধারের কাঁচা মাটির ঘ্রাণ, অদ্ভুত মাদকতা। নিভ্রানকে সত্যি সত্যি সিট বেল্ট খুলতে দেখে দরফড়িয়ে উঠল রাত্রি। বলল, পাগল হয়েছেন? নিভ্রান ততক্ষণে নিজের সিট বেল্টটা খুলে রাত্রিটার খোলায় মনোযোগ দিয়েছে। রাত্রির কথার পিঠে তার ভাবলেশীন ভঙ্গিমাই পাগলি আমি। আপনি যে পাগলামি করুন, আমি নেই এসবে। রাত্রি কথাটাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিভ্রান বেরিয়ে পড়ল বৃষ্টি মাথায়। রাত্রি শক্ত হয়ে বসল, সে যাবে না। মাঝ রাস্তায় বৃষ্টিতে ভেজার কোনো মানে আছে? এ কেমন পাগল জুটল রে ভাগ্যে। গাড়ির এক পাশ থেকে অপর পাশে ঘুরে আসতে আসতেই কাকবেজা হয়ে গেছে নিভ্রান। বৃষ্টির ফোঁটা অনবরত গড়িয়ে পড়েছে চোখ মুখ বেয়ে। গাড়ির দরজা খুলতেই সে রাত্রি মোহিত চোখে নিভ্রানের উজ্জ্বল শ্যামলা সিক্ত মুখশ্রী নাকের ডকায় বিন্দুমিত পানিটা পড়ল কোলের উপর। শুকনো একটা ঢোক আপনা আপনি নেমে গেল গলাবে। কম্পিত চোখে পাতা নিষিদ্ধ একটা জায়গা থেকে সরে নিল রাত্রি। নিভ্রান অনুরোধ করল, আসুন রাত, একবার অন্তত এভাবে ভিজে দেখুন, খারাপ লাগলে আর কখনো বলবো না। বলে নিজের ভেজা হাতটা রাত্রি হাতের মুঠে টেনে নিল। ঠোঁট কামড়ে ধরল রাত্রি। নিজের সাথে হার মেনে নেমে এলো নিভ্রানের হাত ধরে। বৃষ্টি যেন এই রূপবতীর অপেক্ষায় ছিল। তার দেখা পেতে সে তেজ বাড়িয়ে দিল। শুরু হলো ভারী বর্ষণ। গা সারা সেই পানির আলিঙ্গনে কুকড়ে গেল ভারী জাতাকলে পিষ্ট হওয়া রাত্রির সুপ্ত চন্দ্রটা। মন জেগে উঠল খুব নিভৃতে। দুহাতের অচলা সামনের দিকে মেলে বৃষ্টির পানি মুঠোবন্দি করতে করতে ধীরগতিতে চোখ বুঝল সে। নিভ্রান চেয়ে এলো এক দৃষ্টিতে। মনে হচ্ছে এই অপরূপ দৃশ্যটাই প্রাণ ভরে দেখতে না পারলে হয়তো তার পুরো জীবনটাই ব্যর্থতার কাতারে সামিল হবে। রাত্রি যখন চোখ খুলল তখন নিভ্রান শটান হয়ে শুয়ে আছে পিচঢালা রাস্তায়। চোখ দুটো একাধারে নিবদ্ধ ভেজা গায়ে স্পষ্ট হয়ে ওঠা রাত্রি মেয়েলি দেহের গড়নে। বৃষ্টির আবিশ্রাম আঘাত সেই চোখজোড়া বন্ধ করতে পারছে না। রাত্রি খেয়াল করল না সেই চাহনি। করলে হয়তো লজ্জায় মুচড়ে যেতে 2 মিনিটও লাগতো না। নিভ্রানকে এভাবে শুয়ে থাকতে দেখে চোখ মুখ বিশ্রীভাবে কুঁচকে ফেলল সে। তাড়া দিল, এমা, এভাবে কেউ শুয়ে পড়ে নাকি? উঠুন, ময়লা লাগবে গায়ে। কপালে রাখা হাতটা সরাল নিভ্রান। আরও একটুক্ষণ রাত্রিকে অন্য চোখে নিয়ে চোখ রেখে আচমকাই তার হাতে সজোরে টান দিল। বেসামলয় ঢপ করে নিভ্রানের পাশ ঘেঁষে বসে পড়ল রাত্রি। কিছু বলার আগেই নিভ্রান মোহাচ্ছন্ন গতিতে হাতের উল্টো পিঠ দিয়ে আলতো স্পর্শে শুয়ে দিল গলার পাশটা। কেঁপে উঠল রাত্রি। কম্পমান ঠোঁটজোড়া একটার সাথে আরেকটা লেগে গিয়ে দ্বিগুণ হারে কম্পিত হতে লাগলো। নিভ্রান আবারও টান দিল। এক হাতে তালু রাস্তার মেলে তার সেই তালুর উপরে রাত্রি মাত্রা সযত্নে রাখল। রাত্রি আচমকায় নিস্তব্ধ। একই স্বর্গীয় সুখ। উপরে খোলা আকাশ, মাঝ রাস্তায় শুয়ে থাকা, মাথার পেছনে এক ভরসার পূর্ণ হাত। আর কি চাই? চোখ বন্ধ করুন, একটু নিঃশব্দে অনুভব করুন সেই মাতাল শব্দ, কাঁচামাটির গন্ধ, প্রকৃতির জলছন্দন। আপনি প্রেমে পড়তে বাধ্য রাত্রির চোখ বুঝল। মুখের উপর সরাসরি পানি পড়ছে। নিঃশ্বাস নিতে একটু কষ্ট হওয়া মাথাটা কাত করে ফেলল সে। নিভ্রান আচমকাই প্রশ্ন করল, আপনি কখনো কাউকে ভালোবাসেননি? রাত্রির সময় নিল। অতঃপর গলায় স্বপ্ন বিলাসী ভাব নিয়ে মিষ্টি স্বরেই বলল, এখনো অবধি না, তবে বাসব। আমি পবিত্রভাবে যেই মানুষটার হব তাকে নিজের সবটা দিয়ে ভালোবাসব। প্রেমের গন্ধে পরিপূর্ণ সতেজ প্রকৃতি। নিভ্রান রাত্রির উপর ঝুঁকে গেল। আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে নরম হাতটা চেপে ধরল রাস্তার সাথে। চমকে চোখ মেলে তাকালো রাত্রি। ঘাট সোজা করে তাকালো। এখন আর বৃষ্টির ফোঁটা তাকে ছুঁতে পারছে না। নিভ্রানের মুখে তার মুখ বরাবর। রাত্রি বুক হাঁপড়ে ওঠার মতো ওঠানামা করছে। ঘন থেকে ঘন হয়ে আসছে শ্বাস প্রশ্বাস। নিভ্রান আরও ঘনিষ্ঠ আসল। রাত্রি কাঁধের পাশটায় উত্তপ্ত নিঃশ্বাসবহর ছড়িয়ে দিতে দিতে ফিসফিস করেই বলল, এই বৃষ্টির সাক্ষী রইল, আপনি শুধু আমারই হবেন রাত। রাত্রির সর্বাঙ্গ যেন সদ্য ছুঁয়ে দেওয়া লজ্জাবতী গাছের পাতার ন্যায় নুয়ে পড়ল। শরীরের এক অদ্ভুত শিরনের শীতল বিচরণ। বুকটা কাঁপছে, বুকের ভেতরটা থাকা মনটা কাঁপছে। নিভ্রানের চুল আটকে থাকা পানির ফোঁটোই টুপ করে পাপড়ির উপর পড়ল। চোখের পাতা ঝাপসা হয়ে বন্ধ হয়ে গেল। কোন বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনতা জল। বৃষ্টির পানির সাথে মিলিয়ে যাওয়া তা আলাদা করে গেল না। চোখ দুটো বন্ধ অবস্থায় রাত্রির চরম কাতরতা নিয়ে প্রার্থনা করে বলে উঠল, তাই যেন হয়।
আমি যেন শুধু আপনার হই। নির্বাণের চোখ বেগতিক নিম্ন মগ্ধতায় কাঁধের পাশ দিয়ে রাস্তায় ছড়িয়ে পরমসে রাত্রি ভেজা চুল। সেই চুল একদম কাছে নাক নিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। মাত্রই ছন্নছাড়া রাশভারী কণ্ঠে স্বর্গোক্তিতে করল সে, আপনি আপনি কি মাখেন রাত? এতটা কণ্ঠ নিভিয়ে আসে। আসক্তির মতো আবার গন্ধনা আসে, যেন যেখানে কোনো নিষেধদ্রব্য লুকায়িত আছে। রাত্রি কুকড়ে যায়। লোকটা কি করছে? হুঁশে নেই নাকি? হাতটা রাস্তার সাথে এক হাত চেপে ধরছে, যা তার পক্ষে ছাড়ানো প্রায় অসম্ভব। তবুও চেষ্টা করলো সে। হাতের বাঁধনে নড়াচড়া হতেই কাঁধ থেকে মাথা তুলে চোখে চোখ রাখল নিভ্রাণ। কিছু সময় খুব একান্তে অতিবাহিত হয়। চোখের চোখ নীরব। কথোপকথন শেষে রাত্রির দৃষ্টি নামায়, বলে, সরুন। নিভ্রাণ নিষ্পলক দৃষ্টি রাত্রি ভিজে ওঠা পাতলা ঠোঁটের দিকে। হাতের চাপটা আরও দৃঢ় করে আচ্ছন্নর মতো বুলিয়া ওড়ায় সে। আর একটু দেখি। বৃষ্টির গতি কমে আসার ভাব নেই। আকাশ যেন তার সব মেঘ আজকেই উজাড় করে দিবে পৃথিবীতে। রাত্রি উস্কো খুস্কো করল। বন্ধনমুক্ত থাকা অপর পাশে হাতটা নিভ্রাণের পিঠ থেকে সরিয়ে নিল। নিভ্রাণের চুল উল্টো গেল থাকার কারণে কপালের উপর এসে পড়ছে। হাতের 5 আঙুলের ডুবিয়ে সেই চুলগুলো খুব সযত্নে গুছিয়ে দিতে দিতে সে বলল, আর কত দেখবেন? এভাবে ভিজতে থাকলে অসুস্থ হয়ে পড়বেন তো। আপনি তো ভিজবেন, আপনি অসুস্থ হবেন না? রাত্রি আসলো। তার অর্ধাকাংশে এক বিন্দু পানি পড়তে দিচ্ছে না লোকটা সুঠাম দেহ। তার ছোট্ট শরীরটা চাপা পড়ে গেছে দেহতলে। এক নজরে সেদিক চোখ বুলিয়ে সে ফিসলে গলায় বলল, আপনি ভিজতে দিচ্ছেন কই? দিচ্ছি না তাই না? বলে সরে চোখ সরালো, তাকালো নিভ্রাণ। রাত্রির চেপে রাখা হাতটা ছেড়ে দিতেই নিজের বরফ শীতল হাতের ছোঁয়া রাত্রির কপাল থেকে নামাতে নামাতে গলা ছড়িয়ে গাঢ় গুলিয়ে দিল। রাত্রি কি যেন হলো। কাঁপাকাও কণ্ঠে সে বলল, সরুন না। নিভ্রাণ মুলান হাসল। চোখ ঘুরিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে রাত্রিকে ছেড়ে দিয়ে আবারও শটান হয়ে সে পড়ল রাস্তায়। পর মুহূর্তে রাত্রির এক টান টেনে ধরে চেপে ধরল বুকের মাঝখানে। রাত্রি মানা করতে পারল না। চুপটি করে লোকটির বুকের হৃদস্পন্দনগুলো গুনতে থাকা মনোযোগী ভঙ্গিতে। অনেকটা সময় কেটে গেছে হয়তোবা। যখন ধ্যান ভাঙল তখন রাতের আধার অনেকটা ঘনিয়ে এসছে। চারিপাশে নিস্তব্ধতার প্রহর বাড়ছে। বৃষ্টির গতি এখন একটু নিস্তেজ। গাছপালায় চোখ বুলে ঘাড় কাত করে পাশে তাকালো রাত্রি। কি আশ্চর্য! লোকটা এখনও একই দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। চোখের ভাষাটা তখনকার মতন খুবই ভিন্ন। মুগ্ধতাদের ভিড় জমেছে চোখের কোল জুড়ে। চট করে উঠে বসল রাত্রি। জর্জেটের কাপড়ে হালকা গোলাপি জামা, ভিজের সবই স্পষ্ট দৃশ্যমান। তৎক্ষণাৎ দৃষ্টি সংযত করল নিভ্রাণ। তাকে এইভাবে তাকিয়ে থাকা মেয়েটা অস্বস্তিতে ফেলবে। রাত্রি রাস্তায় লেপ্টে থাকা ওড়না সামনে নিতে নিতে বলল, আপনি বাড়ি ফিরবেন না? নিভ্রাণ উঠে বসল। চোখে মুখে উদাসীনতা। ইচ্ছে যে করছে না। তবে আমাকে পৌঁছে দিন, তারপর আবার এসে যতক্ষণ ইচ্ছা ইচ্ছে পূরণ করেন। এখন উঠুন তো জলদি। নিভ্রাণ চুল ঝাড়ল। শার্টের হাতে গুটিয়ে কলার ঠিক করে চাপা গলায় বলল, আপনি জানেন এখন কটা বাজে? কাটায় কাটায় রাত 12টা। কণ্ঠে অপরাধী ভাব। সত্যি বলতে সে নিজেই বুঝেনি এত সময় কখন পার হলো। রাত্রিকে দেখতে দেখতে আর কোনো কিছু খেয়ালই ছিল না। মাত্র ঘড়িটা দেখল, নয়তো সে কখনোই রাত্রি কেমন পরিস্থিতির সম্মুখীন করতো না। রাত্রি উঠে দাঁড়াচ্ছিল। কথাটা কানে যেতেই যেন মুখ থুবড়ে হোঁচট খেল সে। অবিশ্বাস্য মুখে দ্রুত ঝোঁকে নিবড়ানে হাত টেনে ঘড়ি দেখল। সত্যি 12টা বাজে। এত সময় কখন কাটল? মাথাটা চিন্তায় অস্থির হয়ে উঠছে। এ সময় বাড়ি ফেরা মানে কলঙ্কের দাগ নিজের গায়ে ছুঁয়ে দেওয়া। কি করবে ভাবতে ভাবতেই সে অস্থির কণ্ঠে বলল, এখন কি করব আমি? কিভাবে ফিরব? কণ্ঠ ধরে গেল, কান্না কান্না হয়ে এলো মুখশ্রী। নিভ্রাণ চট করে উঠে দাঁড়ালো। মাথায় হাত রেখে অভয় দিয়ে বলল, আহা, কাঁদবেন না রাত। আমার বাসায় চলুন। বিশ্বাস করুন, আপনি নিরাপদে থাকবেন। আমি আপনাকে বিশ্বাস করি। তবে এত আপত্তি কেন? আপনি বুঝতে পারছেন না? অসহায়ত্ব জেকে ধরেছে রাত্রির কণ্ঠস্বর। বুঝতে চাইছি না। আপনি চলুন তো, এখনও কাঁপছেন, ঠান্ডা লেগে যাবে। কিন্তু বলে 2 মিনিট ভাবল রাত্রি। তার পক্ষে সম্ভব না বাইরে পুরো রাত কাটিয়ে দেওয়া। আর বাসায় ফেরাটাও আরও অসম্ভব। বাড়ির চৌকাঠটা এখন ধারালো ফলার মতো, যেটা মারাতে হলে পাকে ক্ষত বিক্ষত করতে হবে। আর সে আঘাতের দাগ বয়ে বেড়াতে হবে সারা জীবন। তিক্ত শ্বাস ফেলল সে। একেবারেই উপায়ন্ত না পেয়ে নিচু গলায় বলল, আচ্ছা চলুন। সাজানো সিমসাম পরিবেশে বিশাল ফ্ল্যাট। আগাগোড়ায় যেন সাদায় মোড়ানো। বড় বড় সোফা, দেওয়ালের রং, মেঝের টাইলস, এমনকি পর্দাগুলো সাদা। পায়ের জুতো খুলতে খুলতে ভুরু কুচকালো রাত্রি। ড্রয়িং রুমের একপাশ থেকে ওপাশে নজর বুলাতে বুলাতে বলল, আপনার একা থাকার জন্য এত বড় ফ্ল্যাট লাগে নাকি? ছোটখাটো একটা নিলেই তো পারেন।
টাকা আছে বলেই খরচ করতে হবে এমন তো কোনো কথা নেই। সবসময় আর একা থাকবো না, একসময় তো পাশের মানুষরা থাকতে হবে সাথে। রাতের থতমত খেয়ে গেলেও দমে গেল না, বলল, সে যাই হোক, দুজন মানুষের জন্য এত বড় জায়গায় দরকার নেই। বাচ্চা কাচ্চা বলে তারাও থাকবে। নিভ্রানের দুষ্টুমি গলা। রাত্রি ছি বলে কপাল কোসকাও, তারপর তেজি গলায় বলল, আপনি আপনার বাবা বা ভাই বোনের সঙ্গে নিয়ে থাকলে পারেন। নিভ্রানের মুখের ভঙ্গি বদলে গেল, তবুও রাত্রির সাথে রাগ দেখালো না। প্রসঙ্গ এড়িয়ে স্বাভাবিক গলায় বলল, আপনি আসুন, এতক্ষণ ধরে ভিজে আছেন, কাপড় পাল্টে শাওয়ার নিন। আমি কি পরব? নিভ্রানে একেবারে চিন্তামুক্ত দেখল। পাশের একটা রুমের দরজা খুলতে খুলতে সে বলল, মা আসে মাঝে মাঝে, দু একদিন থাকেন, শাড়ি টাড়ি বোধহয় রাখা আছে এই ঘরে, একটা বের করে দিচ্ছি, আসুন। রাত্রে গুটি পায়ে রুমে ঢুকলো। নিভ্রান লাইট জেলে আলমারির পাল্লাটা খুলতেই হ্যাঙ্গারে জড়ানো শাড়িগুলো চোখে পড়ল। মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে জায়গা থেকে একটু সরে বলল, কোনটা পরবেন দেখুন। একটা দিলেই হবে। রাতে জড়সড়র উত্তর। নিভ্রান যেন এই কথার অপেক্ষাতেই ছিল। অনুমতি পেয়ে যেতেই খুঁটিয়ে খুঁটিয়ে শাড়িগুলো দেখে একটা সাদা মধ্যে সুতোর কাজ করা শাড়ি বের করলো সে। এটা মানাবে মেয়েটাকে। শাড়ির ভাঁজের উপরে ব্লাউজ রাখা। নিভ্রান কপালে ভাঁজ ফেলল। একবার রাত্রির দিকে চেয়ে কিছুটা পরখ করে সে বলল, আপনি খুব চিকন, ব্লাউজ আবার ঢিল হবে। রাত্র কাচুমুচু করলো, বিনীত স্বরে বলল, সমস্যা নেই, পড়তে পারলেই হলো। নিভ্রান তার হাতের ঘড়ি দিয়ে নিজের রুমে গেল, বলল, ওই বাথরুমের গিজারটা নষ্ট, ঠিক করা হয়নি, আপনি এটাই চান? টাওয়াল ভেতরে আছে, গরম পানি দিয়ে শাওয়ার নেবেন, নয়তো আবার জ্বর আসতে পারে। রাত্রি বাথরুমের মতো মাথা নাড়িয়ে ঢুকে গেল। ভেতর থেকে দরজা আটকানোর শব্দে নিশ্চিত হতেই নিভ্রান নিজের জামা কাপড় নিয়ে পাশের বাড়ির রুমে চলে গেল। ঠান্ডা পানিতে গোসল করতে হবে, উপায়ন্তর নেই। এভাবে এতক্ষণ থাকলে নিকাত সর্দি রাখবে। রাত্রি যখন বেরোলো তখন নির্বাণ শাওয়ার শেষ করে বিছানায় বসে আছে, পাশে ফার্স্ট এইড বক্স রাখা। রাত্রিকে বেরোতেই দেখে তাড়া দিল সে, আপনার ব্যান্ডেজ ভিজে গেছে, নতুন করে বেঁধে নিন। নির্বাণের উৎকণ্ঠায় আবারও মনটা প্রশান্তিময় হাওয়া ভরে গেল। রাত্রি মুচকি হেসে সে বলল, আপনি অযথাই এত টেনশন করছেন, কাটাটা কিন্তু অত গভীর না, তখন রক্তটা একটু বেশি পড়েছে বলে মনে হচ্ছিল খুব লেগেছে। চুপ করুন তো, অল্প থেকেই অনেক কিছু হয়, জানেন না? রাত্রি নিজের অজান্তে চমকে উঠল। নিভ্রানের কথাটাই অন্যভাবে মস্তিষ্কে আঘাত করছে। আসলেই তো, অল্প থেকে তো অনেক কিছু হয়ে যায়। ভাবনার মাঝায় নিভ্রান তাকে টেনে বিছানায় বসিয়ে গস তুলে বের করে হাতে ধরিয়ে দিল। অতঃপর রুম ত্যাগ করার জন্য উন্মাদ হয়ে বলল, হয়ে গেলে ডাইনিংয়ে আসেন, ডিনারটা করে নিই। নিভ্রান তার কথা রেখেছে। ডিনার শেষ হতে একেবারে নিরাপদে রাত্রিকে নিজের ঘরে শুইয়ে দিয়ে নিজে অন্য রুমে চলে গেছে। একবার ভালো করে তাকানি পর্যন্ত এমন কোনো কথাও বলেনি যেটাই রাত্রি লজ্জায় পড়ে, যেন রাত্রির এ বাড়িতে থাকাটা খুবই স্বাভাবিক। সকাল 7টা, অনবরত কলিং বেলের শব্দে ঘুমটা ভাঙল নিভ্রানের। আর আমরা ভেঙে উঠল সে। এ সময় কে এভাবে বেল বাজাচ্ছে? বুয়া তো আসে 9টার পর। দারোয়ান এমন করে বেল বাজানোর সাহস পাবে না। তবে হাই তুলে বিছানা ছাড়ল সে। গেটের দিকে যাওয়ার আগেই একবার নিজের রুমের দরজাটা হালকা ফাঁক করে রাত্রিকে দেখে নিল। যাক, মেয়েটা ঘুম ভাঙেনি। সাদা ব্ল্যাঙ্কেটে মোড়ানো ঘুমন্ত অবস্থায় তাকে দেখে অপরূপ শুভ্রকন্যার চেয়ে কম লাগছে না। মনে হচ্ছে বিশাল আকাশের এক টুকরো সাদা মেঘ তার বিছানার মাঝখানে সে লুটিয়ে পড়ছে। আনমনে হাসল নিভ্রান। দরজা নিঃশব্দে বন্ধ করে আবারও পা বাড়ালো মেইন গেটের দিকে। দরজা খুলে মায়ের হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠতেই আগাগোড়া অপ্রস্তুত হয়ে পড়ল নিভ্রান। মা তো সবসময় তাকে জানিয়ে আসে, এমন হুটহাট করে এসে পড়লো কখন? আর আসলো তো এত সকালে কেন? একবার নিজের রুমের দরজার দিকে পরখ করে নিয়ে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, মা তুমি? যাক, তোকে অবাক করে দিতে সফল হলাম। তবে প্রশস্ত কণ্ঠে কথাটা বলে নাহিদার পাশে দাঁড়ানো ড্রাইভারকে তার ব্যাগটা ভেতরে রেখে দিতে বললেন। নিভ্রান নিশ্চুপ, মাথায় ঘোলাটে অনুভূতিগুলো সমাবেশ বসছে। ড্রাইভার চলে যেতেই সে দরজা লাগাতে লাগাতে বলল, আমাকে আগে জ্বালান না যায়। নাহিদা ড্রয়িং রুমের বড় সোফায় যেয়ে বসলেন। ব্যাগ থেকে ছেলের জন্য নিজের হাতে রান্না করা আনা খাবারগুলো বক্সে কাঁচের টেবিলে ভরে সাজাতে সাজাতে বললেন, তুই জানানোর সুযোগ দিয়েছিস? কতবার করে ফোন দিলাম রাতে, একবারও তো ধরলি না। খালি ব্যস্ততা আর ব্যস্ততা, মায়ের ফোনটা ধরার সময়ও নেই। বিরক্ত মস্তিষ্কে মনে করার চেষ্টা করল নিভ্রান। কাল রাতে বাসায় আসার পরে ফোনে নিজের রুমেই রেখেছিল। রাত্রি শোয়ার পর আর সেখানে যাওয়া হয়নি। তার মানে ফোনটা এখনও ওই রুমেই আছে। হয়তোবা সাইলেন্ট করা, সেই জন্য রাত্রি রিংটোনের আওয়াজ পায়নি। এত সকাল এলে যে? তোর বাবার গাড়ি লাগবে, সে নাকি কোনো কাজে যাবে সারাদিনের জন্য, তাই আমি সকালেই চলে এলাম।
একটু পর তো সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে আর আসতে পারবো না। দীর্ঘশ্বাস ফেলল নিভ্রাণ। মা কি করবে কি বলে দিবে, বাসায় একটা মেয়ে আছে, রাত্রি নাকি ঘুম ভাঙার আগে। মনে মনে দোটানায় নিয়ে ঘরের ভিতরে পা বাড়ালো সে। রাত্রি বেঘরে ঘুমাচ্ছে, যেন গতকালের পর এক পষ্টার শান্তির ঘুম এসে ধরা দিয়েছে চোখ দুটিতে। এক তাপের অনেকখানি বেরিয়ে আসছে, ব্ল্যাঙ্কেটের নিচ দিয়ে হাঁটু থেকে গোড়ালি মাঝের অংশটা পর্যন্ত দেখা যাচ্ছে। শাড়ি উঠে গেছে। নিভ্রাণ এগিয়ে গিয়ে ব্ল্যাকটা নিচ পর্যন্ত নামিয়ে দিল। পায়ের পাতে আলতো করে শুয়ে দিতেই বুঝতে পারলো মেয়েটার শরীরের হিমের মতো ঠান্ডা হয়ে আছে, যেন কোনো মৃত মানুষ। চমকে উঠে দ্রুত এসির নিবরটা নিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিল সে। এখন ঠান্ডা একটু কম লাগবে। ব্যালকনিতে ভেজা কামিজটা শুকাতে দিয়েছিল রাত, এতক্ষণে শুকিয়ে গিয়েছে। নিভ্রাণ সেটা নিয়ে আসতে আসতেই দরজা খোলার শব্দ হলো। অবিরাম চলতে থাকা হৃদস্পন্দনা নিজেই অজান্তে একটুখানি বাধাপ্রাপ্ত হলো। বাবা তুই একটু ওগুলো। কথাটা মাঝপথে থেমে গেল। নাহিদার প্রসারিত হাসিটা সংকুচিত হতে হতে একটা সময় ঠোঁটের ভাঁজ মিলিয়ে গেল। চোখ জোড়া উপচে পড়া বিস্ময় আর অবিশ্বাস নিয়ে চেয়ে রইল বিছানার মাঝে ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে। সাইড টেবিলে রাখা নিভ্রাণের ফোনের দিকে নজর পড়তেই সবটা পরিষ্কার হয়ে গেল। এই জন্যই তার ছেলে কাল রাতে ফোন ধরার সময়টাও পায়নি। তীব্র তাচ্ছিল্য সে বাজে ভঙ্গিমায় বলল, তুই এত খারাপ হয়ে গেছিস নিভ্রাণ, ছি। মা তুমি কিছু না জেনে উল্টোপাল্টা বলবা না। নিভ্রাণ সরাসরি প্রতিবাদ। জানার কি আছে, এই মেয়েকে দেখেই বোঝা যাচ্ছে এ সারা রাত এখানেই ছিল। এর অর্থ কি অন্য কিছু দাঁড়ায়? নাহিদার উচ্চস্বরে বলা কথায় ঘুম ভেঙে যায় রাত্রির। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত শব্দেও কানে আসে। মাথা রীতিমতো ঘোরাচ্ছে। দরফে উঠে বসে হতবিম্ব বিমূঢ় চোখে চেয়ে আছে ঘটনার অর্ধোত্তর করার জন্য। নিভ্রাণ ঢোক গিলল। রাত কখনো নিজের সম্পর্কে আজেবাজে মিথ্যা অভিযোগ মেনে নিবে না। মেয়েটা প্রবল আত্মসম্মানী। রাত্রি ঢিলাঢালা ব্লাউজ কাত থেকে নেমে গেছে অনেকটা, শাড়ির আঁচল ঠিক নেই। নাহিদা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নাক সিটকালেন। এই মেয়ে নোংরা গায়ে তার শাড়ি। মেজাজ আরও বিগড়ে গেল। রাত্রির দিকে চেয়ে সে তিরস্কার করে বললেন, ছি, নির্লজ্জ মেয়ে। রাত্রি সেই দৃষ্টি অনুসরণ করে দ্রুত কাপড় ঠিক করলো। নিভ্রাণ চটজলদি এগিয়ে গেল। হাতের কামিজটা রাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি জামা বদলে আসুন রাত, আমি দেখছি। রাত্রি তাতে দাঁত চেপে করুণ চোখে তাকালো। সেই চাহনি একঝাঁক প্রশ্ন ছুড়ে দিচ্ছে নিভ্রাণের দিকে। নিভ্রাণ দৃষ্টি সরালো। আলতো করে রাত্রির মাথার উপরে হাত রেখে বলল, কিচ্ছু হয়নি, আমি সামলে নিব, আপনি এখন কিছু বললেন না। নাহিদা ঘৃণা ভরা চোখে চেয়ে রইল। তার ছেলে এতটা বদলে গেছে। আসলে বলটা তারই। ছেলে বিগত কয়েক বছর ধরে একা থাকছে, অথচ তেমন কোনো খোঁজখবর রাখেনি। ছেলের প্রতি অগাধ বিশ্বাস ছিল সে কোনো ভুল করবে না। ছেলের চরিত্র সম্পর্কে অবগত আছেন তিনি, কিন্তু আসছে যে ভুল প্রমাণিত হয়ে গেল। মা তুমি চলো আমার সাথে। মায়ের থেকে এখন এই রাত কাটানোর মেয়ে তোর কাছে বেশি হয়ে গেল নিভ্রাণ। রাত কাটানো মেয়ে শব্দগুলো যেন নিমিষেই শব্দগুলো ফেলে রাত্রিকে। কি শুনছে সব? মাথায় ভোতা যন্ত্রণা হচ্ছে। নিভ্রাণ জোরপূর্বক নাহিদাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাত্রি জামা কাপড় নিয়ে ঝড়ের গতিতে অশ্রমে ঢুকল। ড্রয়িং রুমের ঠান্ডা এসির বাতাস সহু গতিতে বাড়ছে। নাহিদার থতমত চেহারা নিয়ে বসে আছে। নিভ্রাণ তার পাশে বসে কথা বলার জন্য বলল, মা শোনো। ও কোনো। রাত্রি বেরিয়ে এলো ঠিক তখনই। পরনে কালকে রাতের কামিজ, মাথায় সুন্দর করে ওড়না টানা। ফ্রেশ হয়ে বোধহয় 2-3 মিনিট সময় নেননি মেয়েটা। চোখের সাদা অংশ গাঢ় লাল। নিভ্রাণ তপ্ত শ্বাস ফেলল, কণ্ঠে এলোমেলো ভাব। রাত আপনি বসুন, মা আসলে ভুল বুঝেছে। কিছু ভুল বুঝিনি আমি। এই মেয়েটা। রাত্রি তার মাঝেই গমগম করে বলে উঠল, আমি বসতে চাচ্ছি না, আপনি কাল রাতটা থাকতে দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ, আসছি। নিভ্রাণ উঠে দাঁড়ালো। দ্রুত রাত্রির পথ আটকে বলল, রাত দেখুন। রাত্রি চোখ বন্ধ করলো, মাথা ঝুঁকিয়ে ফেলল। নাহিদার সেই হীনভরা চাহনিতে সে নিতে পারছে না। নিজেকে সত্যি খুব নোংরা মনে হচ্ছে। প্রচণ্ড লজ্জা অপমানে নিজের ওড়না ছেড়েতেই আঁচলটা খামচে ধরেছে সে। জোরালো গলায় বলল, দয়া করে যেতে দিন। রাত্রি বসেছে নাহিদার ঠিক মুখোমুখি। দেহভঙ্গি খুব আটসাট, কঠিন দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। সে এখনও আছে শুধুমাত্র নিভ্রাণের ধমকা ধমকিতে। সিঁড়ির নিচ দিয়ে পর্যন্ত নেমে যাওয়ার পরও লোকটা তাকে জোরপূর্বক ধমক দিয়ে নিয়ে এসছে। নাহিদা ক্রমে ক্রমে অবাক হচ্ছেন মেয়েটার স্পটটা দেখে। চোখে মুখে বিন্দুমাত্র ভয়, লজ্জা, শরম, সংকোচ নেই, শুধু একটা দৃঢ় কাঠিন্য ভাব। নিভ্রাণ বিরতিহীনভাবে সমস্ত ঘটনাপ্রবাহ বলে যাচ্ছে। ভুল বোঝাবুঝি খুব খারাপ জিনিস। একবার সেটা শেখা জ্বলতে শুরু করলে তা অন্তিম অংশটা পর্যন্ত পুড়িয়ে না দেওয়া পর্যন্ত থামে না। জ্বলে পড়ে সব নিঃশেষ করে দেওয়া পর্যন্ত শুধু ছাইগুলো অবশিষ্ট রেখে দিয়ে বিদায় নেয়। তাছাড়া ঝামেলা তার মোটেও পছন্দ না। পারিবারিক কালহবিদ থেকে
দূরে থাকাটাই যে এখন থেকে সম্পূর্ণ কথা শেষ করতে হবে। নাহিদের দিকে চেয়েই বলল, এখন বলো মা, তুমি যে রাতে কিছু না জেনে এত বাজে কথা বলে দিয়ে তা কি উচিত হলো? তাছাড়া তুমি আমাকেই বা কীভাবে এক নিমিষে অবিশ্বাস করে ফেললে? রাতকে না হয় তুমি চিনতে না, ওর সম্পর্কে জানতে না, কিন্তু আমাকে তুমি এত নিজ কাজের যোগ্য বলে মনে করো? নাহিদা আমতামতো করলো কিছুক্ষণ। তার ছেলে মিথ্যে বলবে না, যা বলেছে সব সত্যি, তবুও কেন যেন মেয়েটাকে তার মনে ধরেছে না। তার বড় ছেলের বউ হবে রূপে কিনা অনন্যা, লাজুক নম্রভদ্র আভিজাত্য বংশের মেয়ে। হ্যাঁ, মেয়েটা খুব রূপবতী সুন্দরী, কিন্তু এই মেয়ের পারিবারিক পরিচয় তার খুব একটা মনে ধরেনি। একা থাকেন, আর্থিক সমস্যা, বাসায় পড়ানো, আর কত কি। গলা ঝেড়ে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমার তখন ওভাবে বলাটা উচিত হয়নি। আসলে তখন ওভাবে দেখে সবাই এটাই ভাববে, তাই না? কিন্তু বলেই তিনি রাত্রির দিকে বাঁকা চোখে তাকালো। রাত্রি তখন দাঁতের দাঁত চেপে একটি মহিলার অচম্বঙ্গে খেয়াল করছিল। সে তার বিন্দুমাত্র অনুশোচনা নেই, নিজের বলা কথাগুলো নিয়ে তার সহজেই বোঝা যাচ্ছে। বরং এই বাঁকা চাহনি দিয়ে সে বুঝতে গেল মহিলা তাকে এখন খুব একটা ভালো চোখে দেখছে না। আর কোনো কিন্তু থাকার কথা না মা। নিপ্রাণে আগ্রাসী উত্তর। মায়ের এহেন কথাবার্তা তার পছন্দ হচ্ছে না। সে তো জানত তার মায়ের স্বভাব কেমন, অতটা স্বচ্ছ মস্তিষ্কের নন তিনি। না, বলছিলাম তোমার মা যে মেয়েকে এভাবে একা রেখে। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আন্টি। পাথর গলায় কথাটা বলে নিভ্রাণের দিকে তাকানো রাত্রি উঠে দাঁড়িয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, ভার্সিটি যেতে হবে। আপনার কথাবার্তা শেষ হলে আমি বেরোতে যাচ্ছি। চলুন, আমি পৌঁছে দিচ্ছি। রাত্রি না তাকেই বলল, না ধন্যবাদ, আমি একাই পারবো। নিভ্রাণ ব্যথিত নয়নে তাকালো। এই কয়েকদিন যাবৎ তার সাথে আসা যাওয়া নিয়ে রাত্রি একেবারে আপত্তি করত না, তবে আজ কেন এই রোড সর? রাত্রি চলে গেল। নিভ্রাণ আর আটকালো না। রাস্তার ধার ধরে হাঁটছে রাত্রি। এখন বাসায় যেয়ে জামাকাপড় বদলে নতুন করে কয়েকটা বই ব্যাগে নিয়ে তারপর ভার্সিটি যেতে হবে। আজকে দুটো ক্লাস খুব ইম্পর্টেন্ট। সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, সেটা ভালো করে পাশ করে বেরিয়ে গেলে একটা চাকরি খুঁজবে। এই টিউশনি করে আর কতদিন? মাকে মামার বাসায় থেকে আনতে হবে, যে করেই হোক। মা যে বিনা পয়সায় মামার বাড়িতে থাকে, এ নিয়ে কিছু কত সমস্যা মামির। অবাক হয় রাত্রি। নিজেরই তো বোন, একটু থাকলে কি হয়? অথচ বাবা মারা যাওয়ার আগে মামাকে কত যত্ন আহ্তি করত। মামার ব্যবসা দাঁড় করিয়ে দিল নিজের টাকা দিয়ে। মার কাছে মামার যখন টাকা চাইত তখন মা দিয়ে দিত। অথচ লোকটা এখন এই বোনটাকে কতটুকুই কথা শোনায়। মামার কথা মনে আসতে একটি ঘৃণা ভার শ্বাস চড়ালো রাত্রি। বয়সটা তুলনামূলক কম হলেও দুনিয়া কম দেখেনি সে। চোখের ভাষায় কঠিন থেকে নরম হয়ে যায় হঠাৎই। বাসার কাছাকাছি এসে পড়েছে। হঠাৎই কদম গাছটা আজও ফুলে ফুলে আচ্ছাদিত। কাল রাতে ঝড়ের কয়েকটা আবার রাস্তায় পড়ে কাদা পাড়িতে গড়াগড়ি খাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল। নিভ্রাণ সাথে থাকলে নিশ্চিত একটু কদম ছিঁড়ে হাতে ধরিয়ে দিয়ে বলতো, ধরুন, আরও দিচ্ছি। আর সে লাজুক গলায় উত্তর দিত, আর লাগবে না। খুব সম্পূর্ণে চোখের কোণে আসা পানি ফোঁটাকে মুছে নিয়ে ফেলল রাত্রি। অতিথির প্রিয় কদম গাছটায় হঠাৎই অপ্রিয় উঠল। ষষ্ঠ ইন্দ্রিয় সাজে বেশ বুঝতে পারছে তার আসলে নিজের এত প্রশ্রয় দেওয়া উচিত হয়নি। নিভ্রাণ তার আয়ত্তের বাইরে, তাকে পাওয়াটা আয়ত্তের বাইরে। নিভ্রাণের মায়ের কথাবার্তায় সে তীব্র অসন্তুষ্টি দেখছে। দেখবেই বে না কেন, সে সাধারণ একটা মেয়ে। জীবনে উত্থাল পাতালের শেষ নেই। অপরদিকে নিভ্রাণ একটা উচ্চবিত্ত। তার পাশে যে কাউকে বড্ড বেমানান লাগবে। সবাই তো আর নিভ্রাণের মতো অন্যরকম না যে গরিব বড়লোকের মাঝে কোনো তফাৎ দেখবে না। বাড়িতে পৌঁছতেই বাড়িওয়ালার চাচার মুখোমুখি হলো সে। সালাম দিতেই উনি প্রশ্ন করল, এখন ফিরলা নাকি? রাত্রির সময় না নিয়ে উত্তর দিল, জি আঙ্কেল, কাল রাতে বান্ধবীর বাসায় ছিলাম। সামনে পরীক্ষা তো, একটা নোটস আনতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল। তারপর ঝড় ছেড়ে দিল, তাই রাতটা ওখানেই থেকেছি। আচ্ছা যাই হোক, তুমি কিন্তু সামনে মাসে ভাড়া দিতে দেরি করো না। এর আগেও অনেকবার বাজায় রাখছো, কিছু বলি নাই, কিন্তু এবার আমার টাকাটা দরকার, বুঝলা? দেরি করো না। রাত্রি মনোযোগ দিয়ে কথাগুলো শুনে মৃদু মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আঙ্কেল, দেরি হবে না। পৃথিবীতে রাত না নামলেও নিভ্রাণে মন মস্তিষ্ক জুড়ে যেন সারাদিনের রাত নামে। তাকে রাতের অন্ধকারে ডুবিয়ে মেয়েটা এমনভাবে সরে যেতে পারে না, কখনোই না। শেষবার মতো তীক্ষ্ণ নজরে রাত্রির স্টুডেন্টের বাসার সামনে রাস্তাটায় একুল থেকে ওকুল চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল নিভ্রাণ। গাড়িটা এগোতে এগোতে চোখের আড়াল হয়ে যেতেই গুটুগুটি পায়ে বেরিয়ে এলো রাত্রি। একটা কথা আছে না, ভুল ট্রেনে উঠে পড়লে ট্রেন বেশি দূর যাওয়ার আগেই নেমে পড়ো, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরতটাও তত কষ্ট হবে। তেমনটাই নিভ্রাণের তার প্রতি আকর্ষণটাও ভয়াবহ পর্যায়ে বেড়ে যাওয়ার আগেই সে তা নিঃশেষ করে দিতে যাচ্ছে। কি দরকার শুধু শুধু দহন যন্ত্রণা বাড়ানোর? বাসায় এসে মায়ের রুমে এবার উকি দিল নিভ্রাণ।
তারপর সোজা নিজের রুমে ঢুকে গেল। কিছুই ভাল লাগছে না, মাত্র হয়তো 10 ঘন্টা হয়েছে রাত্রিকে দেখি, তাতে যেন হাঁসফাঁস লাগছে। এই কয়দিন একটা স্বভাব হয়ে গেছে রাত্রির সাথে দেখা করে তারপর বাড়ি ফেরা। আজ এতক্ষণ অপেক্ষা করেও মেয়েটাকে দেখা না পেয়ে কেমন যেন দম বন্ধ লাগছে। একবার পকেট থেকে ফোনটা বের করলো সে। রাত্রির নাম্বার আছে কিন্তু কখনো ফোন দেয়নি, আজকে দিবে। কিছুক্ষণ ভেবে নিয়ে ফোনটা রেখে দিল। ভাবলো না থাক, দেখা তো হবেই, না হলে সোজা বাসায় চলে যাবে। কোনো রকম খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বই খাতে নিয়ে বসছে রাত্রি, তখনই ফোনটা বাজলো। মামার নাম্বার। কপালে বিষাদ ভাস পড়ল। গতকাল মাকে ফোন দিয়ে খোঁজ নিতে পারেনি, আবার কোনো ঝামেলায় বাঁধলো না তো। তাড়াহুড়ো করে ফোন কানে তুলল সে। হ্যালো। ওপাশ থেকে মনে মনে বিস্তর হাসলেন রুবিনা। মেয়ের কণ্ঠে একদিন না শুনলে খুব অস্থির কাজ করে, মনে হয় এই বুঝি কোনো বিপদ হলো। একা থাকে মেয়েটা, মুখে কিছু না বললেও সে বুঝে রাত্রির হাড় ভাঙা কষ্ট। তবুও কিছু করার নেই, সে নিরুপায়। ভাইয়ের বাসায় নিজের মুখ খুঁজে থাকা, টাকা না থাকলে আসলে কেউ আপন না। মা। রাত্রি আবার প্রশ্ন করলো। ফোনের ওপাশে যদি মামা থাকে তবে আর কথা এগোনোর ইচ্ছা নেই তার। বিষাদময় ভাবনা থেকে বেরিয়ে এলো রুবিনা, কণ্ঠে হাসি নিয়ে ভাব নিয়েই বলল, হ্যাঁ রে মা, আমি। এতক্ষণ মুখে একটু হাসি ফুটল রাত্রির। তড়িঘড়ি করল সে। আমি লাইন কেটে ফোন করছি মা, ওই লোকটার টাকায় কথা বলার দরকার নেই, দাঁড়াও। বলে লাইন কেটে আবার ফোন দিল রাত্রি। বলল, কিছু হয়েছে মা? তুমি নিজ থেকে ফোন দিলে যে, ওই লোকটা আবার ঝামেলা করেছে? আরে ধুর, তুই খালি এসব ভাবিস কেন? আমি তো বেশ আছি এখানে। শুধু শুধু মিথ্যে বলবা না, আমি বাচ্চা না। তুই ফোন দিলি না কেন কাল রাতে? চিন্তা হয় না আমার? কাল একটু ব্যস্ত ছিলাম মা, তাই দেয়া হয়নি। কথাটা বলেই অন্যমনস্ক হয়ে পড়ল রাত্রি। ইস, কাল রাতে যদি বৃষ্টিটা না নামতো তবে হয়তো আজ এমন একটা পরিস্থিতি তৈরিই হতো না। ভাত খাচ্ছিল নিভ্রাণ। মা তরকারি রেঁধে এনেছে। রোজ রোজ বুয়ার রাধা খাবার খেতে মুখে যেন অরুচিটা তৈরি হয়, তার সবসময় মায়ের আনা তরকারির স্বাদেই কাটে। নাহিদা নিজেও খাচ্ছেন, মাঝে মধ্যে সুযোগ খুঁজছেন কিছু বলার জন্য। সকালে নিভ্রাণ অবসরের জন্য বেরিয়ে পড়তে বলতে পারেনি। সে বুঝতে পেরেছে তার ছেলের ওই রাত্রি নামের মেয়েটার জন্য দুর্বল জায়গা আছে, হয়তো তাদের মধ্যে সেরকম সম্পর্ক আছে, কিন্তু আবেগে গা ভাসালে তো চলে না। এই মেয়ে যে তার ছেলের জন্য উপযুক্ত না, আরও কিছুক্ষণ এনিয়ে বিনে সে অবশেষে বলেই ফেলল, আচ্ছা বাবা, এইরকম গরিব ঘরের একটা মেয়ের সাথে কি তোর যায় বল? মেয়ে শুধু সুন্দর হলেই তো চলে না, বংশ পরিচয়ও তো দেখতে হয়, তাই না?